নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন। পড়তে পড়তে সাহানা যেন দাপট যুগেই চলে গিয়েছিল। ফোনটা হঠাৎ বেজে ওকে রীতিমতো চমকে দিল। ধাতস্থ হয়ে এই সময়ে কলকাতায় ফিরে আসতে কয়েক সেকেন্ড সময় লাগলো ওর। মোবাইলটা রিসিভ করে কানে দেওয়ার সময় সাহানা দেখল রাত 11টা বাজে। হ্যাঁ উন্না, বল, মিতু কেমন আছে? একই রকম। একজন সিনিয়র ডাক্তার কিছুক্ষণ আগে দেখে গেলেন। তিনি বললেন অল্পের জন্য রেডিয়াল আর্টারি বেঁচে গিয়েছে, ওইটুকুই মন্দের ভালো। তুই কি ঘুমিয়ে পড়েছিলি? সাহানা হাই তোলে, না না, জেগেই ছিলাম। কিছুক্ষণ চুপ করে রইল উন্না, তারপর ফিসফিস করে বলে, জানিস একটা ব্যাপার মনে খুব খচখচ করছে, তোকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। কি ব্যাপার? ট্যাক্সি করে যখন নিয়ে আসছিলাম তখন মিতু আমার কোলেই মাথা রেখে শুয়েছিল। মাঝে মাঝে ওর বোধহয় জ্ঞান আসছিল, আবার চলে যাচ্ছিল। তখন ও বিড়বিড় করে কিছু বলছিল। কি বলছিল ঠিক শুনতে পাইনি, একটু ইতস্তত করলো উন্না, কিন্তু মনে হচ্ছে যেন মধুপুর বা ওই রকম কিছু বলছিল ও। মধুগঞ্জ? সাহানা চিনতে পারল, ওখানে একটা আশ্রমে মিতু পড়াশোনা করেছিল, সেটাই হয়তো বলছিল। হতে পারে, তুই তো ওর সঙ্গে অনেকদিন এক ঘরে ছিলি, ভালো জানবি। আর একটা নাম বলছিল বারবার, ঝন্টু না কি যেন। উন্নার গলাটা হঠাৎই খাদে নেমে গেল। মিতু কি সুসাইড করতে চাইছিল? আমি কি করে জানবো? সাহানা বিড়বিড় করলো, যে লোকটা আজ মিতুর সঙ্গে দেখা করতে এসেছিল তাকে তুই চিনতিস? না, তুই এবার একটু বিশ্রাম নে। সাহানা ঠান্ডা গলায় কথাগুলো বলে ফোনটা রেখে দিল। মধুগঞ্জের দয়াসাগর আশ্রম। মিতুর পড়াশোনাই শুধু নয়, বড় হওয়া আর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রেও ওই আশ্রমের গুরুত্ব বিরাট। সাহানা জানে মিতু ওখান থেকেই মাধ্যমিক পাশ করেছে, তারপর নার্সিং ট্রেনিং নিয়েছে ডায়মন্ড হারবারের একটা কলেজে। এতদিন পর এই অবস্থাতে মিতু ওই আশ্রম নিয়ে ভাবছে কেন? স্কুলে পড়ার সময় মিতু নাকি খুব দামাল ছিল, তরতরিয়ে নারকেল গাছে উঠতে পড়তো, অনেকটা উঁচু থেকে পুকুরে ঝাঁপ দিত। এই নিয়ে অনেকবার শাস্তিও পেয়েছিল। কখনো নীল ডাউন হয়ে রোদ্দুরে দাঁড়িয়ে থেকেছে, কখনো খাওয়া বন্ধ হয়েছে। কিন্তু স্কুল ছাড়ার 2 বছর আগে ওদের আশ্রমে নতুন আচার্য হয়ে আসা জগদানন্দ মহারাজ একটু বেশিই শাস্তি দিয়েছিলেন ওকে। সেই কথাগুলো বলতে গিয়ে কষ্ট আর রাগ উতলে উঠত মিতুর দু চোখে। মিতুর নিজস্ব মহাভারতে আবার মনোনিবেশ করতে চাইছিল সাহানা। তখনই খুব কর্কশভাবে কে যেন ঘরের দরজার কড়া নাড়ল। পুরনো দিনের দুপাল্লার দরজা। একটু আগেই ওদের সবার চেষ্টায় মরচে ধরা ছিটকিনিও ভেঙে গিয়েছে, কিন্তু বাইরে যে দাঁড়িয়ে রয়েছে তার তা জানার কথা নয়। দরজা ভেতর থেকে বন্ধ ধরে নিয়েই সে কড়া নেড়ে যাচ্ছিল। উঠে দাঁড়িয়ে আগে খাতাটাকে নিজের কুর্তির নিচে পাজামার দড়ির ভিতর গুঁজল সাহানা। উবু হয়ে ট্রাঙ্ক থেকে বের করলো ছড়ানো ছেটানো কাগজগুলো, সেগুলোকেও আড়াল করে ফেললো জামার তলায়। তারপর উঠে গিয়ে দরজাটাকে আলতো করে খুলল। ঘরের মধ্যে প্রায় হুড়মুড়িয়ে ঢুকে এলেন গণপতি কাকা। খাকি উর্দি পরা 2জন পুলিশও ঘরে ঢুকলেন, একজন পুরুষ, একজন মহিলা। তাদের পেছনে ইতিমধ্যে উঁকি মারছে একতলার কয়েকটা মেয়ে। উদগ্র কৌতূহল আর কিছুটা উত্তেজনা মিশে তাদের দৃষ্টিতে। ব্যাপারখানা কি? মাঝখাই গলায় চেঁচালেন গণপতি, এই ঘরের দরজা বন্ধ কেন? মিতু কোথায়? মিতুর শরীরটা একটু খারাপ হয়েছে কাকা, উন্না আর পলিওকে হাসপাতালে নিয়ে গেছে। সাহানা শান্তভাবে বলল, আমাকে সেটা জানাবে না একবারও? গণপতি কাকা গলার শির ফুলিয়ে চেঁচাচ্ছিলেন, আশ্চর্য, আর তুমিই মা মিতুর ঘরে ঢুকে বসে আছো কেন? তোমাদের জ্বালায় রাতে কি ঘুমোতেও পারবো না? সবে খেয়ে উঠে ঘুমোতে যাচ্ছি, থানা থেকে ফোন, একটা মেয়ে নাকি সুসাইড করেছে। রাস্তা থেকে দেখতে পেয়ে ওরা নাকি এসে নিচের মেয়েদের জিজ্ঞাসা করে গিয়েছে। মেয়ে ছেলে পুলিশ নেই বলে তখন ঢোকেনি। আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। এ কি উটকো বিপদ! ওই তো গঙ্গা জলের মতো ভাড়া ছেটাও, তাতে এত ঝামেলা পোষায় না বাপু। আপনি থামবেন? পুরুষ পুলিশটি কড়া গলায় গণপতিকে চুপ করিয়ে দেয়। সাহানার দিকে ঘুরে সে জানতে চাইল, আপনার নাম? সাহানা, সাহানা মজুমদার। কি করেন আপনি? গড়িয়ার কাছে একটি প্রাইভেট স্কুলে পড়াই। মিতালি দাস কি এই ঘরেই থাকতো? হ্যাঁ। কি হয়েছে খুলে বলুন। মহিলা পুলিশটি ঘরের মধ্যে ঘুরে ঘুরে সব দেখছিল। একতলার মেয়েগুলোর সঙ্গে সিমিও ততক্ষণে ঘুম থেকে উঠে এসে দরজার কাছে দাঁড়িয়েছিল।
শাহানা সংক্ষেপে পুরোটা বলল। পুলিশটি বলল, স্ট্রেঞ্জ, আপনারা থানায় জানালেন না? আসলে তখন আমরা খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। শাহানা বলল, মিতুর নিঃশ্বাস পড়ছে দেখে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাই মাথায় এসেছিল। যে লোকটা এসেছিল তাকে কেমন দেখতে, কতক্ষণ ছিল? শাহানা বলল, রোগা ফর্সা, মাথার চুলে রং করা। কতক্ষণ ছিল জানি না, আমি ঘর থেকে এক ঝলক দেখেছিলাম। অদ্ভুত, পুরুষ পুলিশটির ইউনিফর্মে লাগানো কয়েকটা তারা দেখে শাহানার মনে হলো ইনি কোনো অফিসার। রাশভারী ভঙ্গিতে গণপতির দিকে ঘুরে ভদ্রলোক বলে উঠলেন, লেডিজ হোস্টেলে মেল গেস্ট আসতেই পারেন, কিন্তু কোনো রেজিস্টারের ব্যবস্থা নেই কেন? যে যখন পারছে চলে আসছে, এখানে উল্টোপাল্টা ব্যবসাও চলে নাকি? শাহানা দেখলো গণপতি কাকার মুখ একেবারে লাল হয়ে গিয়েছে। বিড়বিড় করে কিছু বকছেন তিনি। কোনো হাসপাতালে কারা নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, মিতু কী করে, কোথায় বাড়ি, কোন নার্সিংহোমে কাজ করে, এসব নোট করে নিলেন অফিসারটি। তারপর শাহানাকে বললেন, আপনার মোবাইল নম্বর একটা কাগজে লিখে দিন। এই ঘরটা আমরা আপাতত তালা মেরে রেখে যাব। হোস্টেল ছেড়ে কেউ যাবেন না, আপনি ঘর থেকে বেরিয়ে আসুন। মহিলা পুলিশটি তেরিয়া ভঙ্গিতে শাহানার দিকে এগিয়ে এলো। কথা না বাড়িয়ে শাহানা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। গণপতি কাকা কটমট করে ওর দিকে তাকিয়ে এগিয়ে আসছিলেন কিছু বলবেন বলে। তার আগেই শাহানা বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি কাকা। উত্তরের অপেক্ষা না করে দ্রুত নিজের ঘরে ঢুকলো শাহানা, যেখানে ও আর উন্না থাকে। দুদিকে দুটো সিঙ্গেল খাট, মাঝে দুটো ছোট আলমারি। ঘরের ছিটকিনি তুলে ও নিজের খাটে গিয়ে বসলো। শাহানার বুকের ভেতরটা কেমন তোলপাড় করছিল। ওই লোকটা কেন এসেছিল মিতুর কাছে? লোকটা বেরিয়ে যাওয়ার পরেই কি মিতু দরজা বন্ধ করেছিল? কিন্তু এখান থেকে বেরোতে হলে তো ওর সামনে দিয়েই যেতে হবে। লোকটাকে ও বা অন্য কেউ বেরোতে দেখলো না কেন? আচ্ছা, মিতুকে আত্মহত্যার চেষ্টা করেছিল? তাহলে কি অপমান আর আঘাত সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে ও এমন চরম কিছু করতে চেয়েছিল? শাহানার মনে পড়ে গেল বছরখানেক আগে ট্রেনে করে একসঙ্গে বাড়ি ফেরার ঘটনাটা। পুজোর একদম আগের কথা। পুজোর বোনাস কাজে লাগিয়ে নিউ মার্কেট থেকে কেনাকাটা করে শিয়ালদা থেকে ট্রেনে ওরা যাদবপুর ফিরছিল। দুপুরবেলা বলে লেডিজ কামরায় ভিড় ছিল না তেমন। পাঠশার কাছ থেকে বেশ কয়েকটা স্কুলের উঁচু ক্লাসের ছেলে উঠেছিল। গোঁফদাড়ি দেখেই বোঝা যাচ্ছিল তারা নামেই ছাত্র। বয়সের গাছ পাথর নেই। বিড়ি টানতে টানতে দরজার কাছে ঝুলছিল তারা। মিতু আর শাহানা গরম বলে সিটে না বসে দরজার কাছে দাঁড়িয়েছিল। ছেলেগুলো ঝুলতে শুরু করায় সেই হাওয়াটুকুও আটকে যাচ্ছিল। বাধ্য হয়ে মিতু বলেছিল, ভাই তোমরা জেনারেলে যাও না, ওগুলোও তো খালি, লেডিজে গুঁতোগুঁতি করছো কেন? ওরা প্রথমে উত্তর দেয়নি। মিতু আরও 2-3 বার বলতে তির্যক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। ছোট করে ছাটা চুল, পরনের গেঞ্জি আর জিন্স, পেটায় চেহারা পেরিয়ে ওদের দৃষ্টি স্থির হয়েছিল মিতুর প্রায় সমতল বুকের উপর। একটা ছেলে নিচু গলায় ওনাদের কিছু বলেছিল। সঙ্গে সঙ্গে কুৎসিতভাবে হেসে উঠেছিল অন্যরা। বিরক্ত গলায় মিতু বলেছিল, শুনতে পাচ্ছ না নাকি, তোমরা জেনারেলে যাও না? ঝট করে ওর দিকে মুখ ঘুরিয়েছিল ছেলেটা। দাঁত বার করে বলেছিল, তুইও তো ছেলে নামে কিছুই বুঝতে পারছি না, হিজড়েও হতে পারিস, লেডিজে উঠেছিস কেন শালা নিমাই? শাহানা জানতো নিমাই একটা অশ্লীল গালাগাল। যে মেয়েদের স্তন প্রায় সমতল বা নেই, তাদের উদ্দেশ্যে চায়ের আড্ডা বা পাড়ার রক থেকে ছেলেরা ছুঁড়ে দেয় এই গালাগাল। এই রকম আর একটা গালি হলো বিপিএল, অর্থাৎ বুক পেট একই লেভেলে। যে মেয়েদের স্তন একটু বেশি বড় বা বয়সের তুলনায় শরীর পরিণত, তাদেরও নিস্তার নেই। এর মধ্যেই যে কত ছেলে তাদের বুকে হাত দিয়েছে, দলাই মলাই করে বাড়িয়েছে আয়তন, এসব নিয়ে অশ্লীল আকারে ইঙ্গিতে বা ভাষায় টিটকিরি শুনতে হয় তাদেরও। কখনো ভিড় জায়গায় পাশ দিয়ে তাড়াহুড়োর ভঙ্গিতে চলে যাওয়ার সময় নিচু স্বরে নোংরা কথা বলে যায় কেউ। অপমানে কান লাল হয়ে যায়। মেয়েরা তখন মাথা নিচু করে সরে যায়, কিংবা ভিড়ের অছিলায় ছুঁয়ে দেয় বুক, তলপেট বা নিতম্ব। যারা আরও দুঃসাহসী তারা আরও কদর্য কিছু করে। ভারতবর্ষে জন্মে প্রায় সব মেয়েকেই কম বেশি এই অসভ্যতা সহ্য করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা চুপচাপ সরে যায়। কিন্তু মিতু তেমন মেয়ে নয়। সে ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটার উপর, চুলের মুঠি ধরে কষিয়েছিল 2টো থাপ্পড়। আরও দরকচা মার্কা ছেলে হলে ওরা মিতুকে ছাড়তো না, কিন্তু যতই এঁচড়ে পাকা হোক, বয়সটা 20-র নিচে। কোনো মেয়ে চড় মারলে আকস্মিকতা সামলে পাল্টা মারার সাহস এখনও অর্জন করতে পারেনি ওরা। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরই এসেছিল আসল আঘাতটা। দুপুরের ট্রেন, গোটা লেডিজ কামরায় সর্বসাকুলে জনাদশেক মহিলা। তাদের মধ্যে এক মধ্যবয়স্কা বেশ শ্লেষযুক্ত স্বরে বলেছিলেন, কোথাও শান্তি নেই এদের জন্য। অন্যরা তালি বাজিয়ে টাকা চায়, আবার এ মস্তানি শুরু করেছে। যা বলেছেন ছেলেগুলো তো ঠিকই বলেছে,
লেডিজে ওঠা কেন? উল্টো দিকে দুজন মহিলা ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন। শাহানা নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। 3 জন ভদ্র মহিলাই পরেছিলেন সুন্দর তাঁতের শাড়ি, কপালে টিপ, চুল সুবিন্যস্ত, কাঁধে ব্যাগ, সাজগোজে শিক্ষার ছাপ স্পষ্ট। সম্ভবত কোনো স্কুলের শিক্ষিকা। আহত স্বরে শাহানা বলে উঠেছিল, এসব কি উল্টাপাল্টা বকছেন আপনারা? কিন্তু ওই মহিলারা কেউ ওর কথার গুরুত্ব দেয়নি, যেন শুনতেই পাননি। এমন ভাব করে নিজেদের মধ্যে অন্য প্রসঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ছেলেগুলো ততক্ষণে নেমে গিয়েছিল। যাদবপুর আসার আগেই নেমে পড়েছিল ওরা দুজনও। চুপচাপ বেশ কিছুক্ষণ বসেছিল ঢাকুরিয়া স্টেশনের প্ল্যাটফর্মে। মিতুর চোখ ছিল সামনের দিকে। একটার পর একটা ট্রেন আসছিল যাচ্ছিল। মিতুর মুখ ছিল পাথরের মতো শক্ত। অনেকক্ষণ পরও ভাঙা গলায় বলেছিল, সবাই আমায় কেন হিজড়ে ভাবে রে শাহানা? শাহানা বলেছিল, সবাই মোটেও ভাবে না মিতু। যারা অসভ্য তারা ভাবতে পারে। না, তা নয়, যারা ভাবায় তারা মোটেও অসভ্য নয়, ধরা গলায় বলেছিল মিতু। শাহানা অস্থির হয়ে বলেছিল, কে কি ভাবলো তাতে কি যায় আসে মিতু? তুই ছোট থেকে অনেক লড়াই করেছিস, পড়াশুনো শিখেছিস, নিজের যোগ্যতায় চাকরি জুটিয়েছিস। অন্যরা তোর এই লড়াইয়ের কথা জানেও না, জানলে বুঝবেও না। রাস্তা দিয়ে চলার সময় ঘেউ ঘেউ করতে থাকা কুকুরদের ঢিল মারতে থাকলে আর এগোনো হবে না, ঢিল মারাই সার হবে। ছোট থেকে ছেলেদের সঙ্গে মিশতাম। মিতুর মুখটা থমথম করছিল। খেলতাম, কাদায় দাপাদাপি করতাম, বরং মেয়েদের সঙ্গে খেলনাবাটি খেলতেই একদম ভালো লাগতো না। কিন্তু বড় হতে শুরু করার পরেই গণ্ডগোল বাঁধলো। ছেলেরা আমাকে আর দলে নিত না, অথচ মেয়েদের থেকেও আমি আলাদা ছিলাম। এই করতে করতে ছেলে মেয়ে কোনো দলেই আমার জায়গা হলো না। আমি খুব একা হয়ে গেলাম। অথচ বিশ্বাস কর শাহানা, আমি কিন্তু নিজেকে একটা ছেলেই মনে করতাম। সেজন্যই যখন বাইরে পড়তে যেতে হলো। জানি, থামিয়ে দিয়েছিল শাহানা। অনেকবার বলেছিস, এখন চল, পরের ট্রেন ঢুকছে, মন খারাপ করিস না। মিতু ম্লান মুখে উঠে দাঁড়িয়েছিল। তারপর বলেছিল, তোদের সবার একটা করে নিজস্ব পরিচয় আছে শাহানা, আমার নেই। শরীরের দিক দিয়ে আমি মেয়ে, অথচ মেয়েদের মতো চালচলন, পোশাক আশাক আমার ভালো লাগে না। শিক্ষা, পেশা এসবের পরিচয় থাকলেও আমার লিঙ্গের কোনো পরিচয় নেই। সুলভ শৌচাগার থেকে শুরু করে টিকিট কাউন্টার, কোনো লাইনে দাঁড়াবো বুঝতে পারি না। লোকে বলবে না কেন? আমি নিজেই তো জানি না আমি আসলে কি, শরীর না মন, কোনটা বড় রে? এতদিন আগের কথা, তবু মনে পড়ে যেতে শাহানার বুকটা কেমন করে উঠল। খাটের উপর একটা জলের বোতল পড়েছিল, সেটা থেকে ঢক ঢক করে অনেকটা জল খেলো। ঘাড়ে পিঠেও দিল কিছুটা। মিতুর বেপরোয়া সাহসের খুব অনুরাগী ছিল শাহানা, কিন্তু এখন ওর মনে হচ্ছে সেই সাহস আর জেদের আড়ালে যেন ক্রমশই দীর্ঘতর হতে শুরু করেছিল বিষণ্ণতার ছায়া, অবসাদের কালো মেঘ। রাস্তাঘাটে ঠক্কর খেতে খেতে লোকের ট্যারা বাঁকা কথায় মিতু কি ভেতরে ভেতরে ভঙ্গুর হয়ে পড়েছিল। রাত 12:30। পুলিশ দুটো চলে গেছে অনেকক্ষণ। শাহানা খাটের উপর বসে মিতুর খাতাটা আবার খুলল। বিয়ে করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে আসা রাজপুত্র শিখণ্ডীর কী পরিণতি হলো তা জানার জন্য এই মুহূর্তে ছটফট করছে শাহানা। ছোট থেকে মহাভারত পড়েছে, টিভিতে দেখেছে, রেডিওয় শুনেছে। কৃষ্ণ, অর্জুন বা দ্রৌপদীর মতো বিখ্যাত চরিত্রগুলোকেই বেশি করে জানার সুযোগ পেয়েছে। শিখণ্ডী, দ্রুপদ বা দুঃশলার মতো চরিত্রদের তেমন গুরুত্ব দেওয়া হয়েছে কোথায়? মিতুর লেখার মতো এমন জীবন্ত কি কোথাও তারা হয়ে উঠতে পেরেছে? যন্ত্রণাগুলো বড্ড এক বলেই কি মিতু এতটা একাত্ম হতে পেরেছে? হস্তিনাপুরে বিবাহ করতে গিয়ে শিখণ্ডীর প্রত্যাখ্যাত হয়ে আসার পর কেটে গিয়েছে তিনটি চান্দ্রমাস। এই 3টি মাসে পাঞ্চাল রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে এক বিশাল ঝড়। বিধ্বংসী সেই ঝড়ের প্রকোপে দুটুকরো হয়ে গিয়েছে পাঞ্চাল রাজ্য। কোনো ঝড়ই অকারণে আসে না, প্রতিটি ঝড়ের পেছনেই থাকে উদ্দাম উত্তাল বাতাস। পাঞ্চাল রাজ্যে ধেয়ে আসা ঝড়ের পেছনের বাতাস পঞ্জীভূত হতে শুরু করেছিল বহু বছর পূর্বে। ঘটনার কেন্দ্রে এক প্রাচীন বন্ধুত্ব, কিন্তু এই ক্ষেত্রেও এক তাৎপর্যপূর্ণ অবস্থানে রয়েছে হস্তিনাপুরের কুরু রাজবংশ। এই কাহিনীর মূল চরিত্র 2 জন, একজন স্বয়ং পাঞ্চাল রাজ দ্রুপদ, দ্বিতীয়জন দ্রোণাচার্য। ঋষি ভরদ্বাজ এবং অপ্সরা ঘৃতাচির পুত্র দ্রোণ ছিলেন দ্রুপদের পুরনো বন্ধু। দ্রোণের জন্ম ভারী বিস্ময়কর। ঋষি ভরদ্বাজের হরদ্বারে স্নানরতা লাস্যময়ী অপ্সরা ঘৃতাচিকে দেখে বীর্যপাত হয়। দ্রোণ অর্থাৎ কলসে সেই বীর্য সঞ্চিত রাখলে কালক্রমে সেখান থেকে জন্ম নেন দ্রোণ। খুব অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি ধরে নেওয়া যায় অতি সুন্দরী হলেও অপ্সরা ঘৃতাচি গর্ভধারণে সক্ষম ছিলেন না, তাই সাহায্য নিতে হয়েছিল কলসের।
আজকের টেস্টি বেবির মতো। বহু বছর আগের কথা। ভরদ্বাজ পুত্র দ্রোণ এবং পাঞ্চালের রাজপুত্র দ্রুপদ একই সঙ্গে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন মহর্ষি অগ্নিবেশের কাছে। দুজনে যাকে হরিহর আত্মা, একই সঙ্গে বিদ্যাভ্যাস করেন, একই সঙ্গে ঘোরেন ফেরেন। দরিদ্র ব্রাহ্মণ সন্তান হয়েও দ্রোণ মহর্ষি অগ্নিবেশের শ্রেষ্ঠ ছাত্র। ক্ষত্রিয় রাজপুত্র হয়ে দ্রুপদ দ্রোণের কাছে পরাজয়ের রাগ করেন না, বরং বন্ধুর গর্বে গর্বিত হন তিনি। একদিন দুই বন্ধু বৈকালিক ভ্রমণে বেরিয়ে কথা বলতে বলতে ঢুকে পড়লেন গভীর অরণ্যের একেবারে ভেতরে। যখন বুঝতে পারেন তখন কিছুতেই পথ খুঁজে পান না। যত সময় যায় অরণ্যের আরও গভীরের গোলক ধাঁধায় জড়িয়ে পড়তে থাকেন। ক্ষত্রিয় পুত্র দ্রুপদ বলেন, বন্ধু, তুমি ডান দিকের পথ সন্ধান করো, আমি বাম দিকে। যে খুঁজে পাবো সে জোরে হাততালি দেবে। তাই হলো। দুই বন্ধু দুই দিকের গভীর বনে হারিয়ে গেলেন। কিছুক্ষণ পর দ্রোণ হঠাৎ হাততালির শব্দ শুনতে পেলেন, কিন্তু হাততালিটা থামছে না, ক্রমাগত বেজেই চলেছে। দ্রোণ বুঝলেন দ্রুপদের কোনো বিপদ হয়েছে। তীরন্দাজিতে তার প্রতিভা প্রশ্নাতীত। শব্দের উৎসের উদ্দেশ্যে তিনি তৎক্ষণাৎ নিক্ষেপ করলেন শব্দভেদী বাণ। এক মুহূর্ত ওনা বিরত হয়ে পরপর তীর ছুঁড়ে যেতে লাগলেন। কিছুক্ষণ পর যখন অকুস্থলে গিয়ে উপস্থিত হলেন, দেখলেন অদূরে পড়ে আছে এক বিশালাকার চিত্রক ব্যাঘ্র। চিতাবাঘটির সারা দেহ শরাঘাতে ছেয়ে গিয়েছে। অদূরে রক্তাক্ত দেহে ভূমিতে পড়ে আর্তনাদ করছেন দ্রুপদ। দ্রোণের শুশ্রূষা ক্রমে তাকে সুস্থ করে তুলল। বন্ধু, তোমার জন্য আমি প্রাণ ফিরে পেলাম। দ্বিতীয় জন্ম হলো আমার আর। দৃঢ় আলিঙ্গনে বন্ধুকে বদ্ধ করলেন দ্রুপদ। তুমি আমার পরম বন্ধু দ্রোণ। কথায় বলে, মন অতি সুপ্রসন্ন থাকলে সেই মুহূর্তে কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে নেই, আর মন ক্রোধে পরিপূর্ণ থাকলে সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই। কিন্তু দ্রুপদ বিস্মৃত হয়েছিলেন সেই অমোঘ নীতিবাক্য। বন্ধুর প্রতি কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে গদগদ স্বরে বলে ফেললেন, আমি তোমায় কথা দিচ্ছি দ্রোণ, আমি যখন সিংহাসনে আরোহণ করব, পাঞ্চাল রাজ্য আমরা দুভাগে ভাগ করে নেব, কেমন? তা কেন? আপত্তি তুললেন দ্রোণ। আমি ব্রাহ্মণ, আমার কাজ শিক্ষাদান করা, রাজধর্ম পালন আমার কর্ম নয় দ্রুপদ। আমাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকুক, এতেই আমি সন্তুষ্ট। কিন্তু তাতে আমি সম্মত নই দ্রোণ। দ্রুপদ আবেগঘন কণ্ঠে বলেছিলেন, তোমার জন্য পাঞ্চাল রাজ্য উত্তরাধিকারী শূন্য হলো না। এই ঋণ আমি কি করে বিস্মৃত হব? অর্ধেক রাজত্ব তোমাকে নিতেই হবে বন্ধু। দ্রোণ অবশ্য এই প্রস্তাবে স্পষ্ট সম্মতি জানালেন না। স্মিত মুখে নীরব রইলেন তিনি। তারপর অতিবাহিত হয়েছে বেশ কয়েক বছর। শিক্ষান্তে দুই বন্ধুই স্ব গৃহে প্রত্যাবর্তন করেছেন। পাঞ্চাল রাজ সোমক মারা যেতে সিংহাসনে আরোহণ করেছেন তার কনিষ্ঠ পুত্র পৃষৎ। কালক্রমে তিনিও ইহলোক ত্যাগ করলে রাজমুকুট পরিধান করেছেন দ্রুপদ, হয়েছেন পাঞ্চালেশ্বর। অন্যদিকে দ্রোণ রয়ে গিয়েছেন একই রকম দরিদ্র। বিবাহ করেছেন মহর্ষি শরদানের কন্যা কৃপিকে। ঋষি শরদানের দুই পুত্র ও কন্যা কৃপ ও কৃপি হস্তিনাপুর নরেশ শান্তনুর আশ্রয়ী মানুষ। মহারাজ নিজেই উদ্যোগী হয়ে পালিতা কন্যা কৃপির দায়ভার অর্পণ করেছেন দ্রোণের হাতে। কৃপি আজীবন লালিত হয়েছেন রাজপ্রাসাদের বিলাস বৈভবে। তা সত্ত্বেও রাজা শান্তনু তাকে দ্রোণের সঙ্গে বিবাহ দিলেন কেন? এই প্রশ্নের উত্তর কারুরই জানা নেই। দ্রোণ অসাধারণ ক্ষমতা সম্পন্ন যোদ্ধা হলেও এক দরিদ্র ব্রাহ্মণ মাত্র। সংসারে অসচ্ছলতার ছাপ স্পষ্ট। তবে কৃপি স্বামী গৃহে এসে কোনো অসন্তোষ প্রকাশ করেনি, বরং নিজ গুণের শত অভাব অনটনেও চালাচ্ছিলেন সংসার। তার স্বামী দরিদ্র হলেও অসম্ভব আত্মাভিমানী। যতই কষ্টই হোক, কখনোই তিনি হস্তিনা রাজ্যের সাহায্য প্রার্থী হবেন না। আজীবন রাজপ্রাসাদের বিলাস বৈভবে লালিত হয়েছেন কৃপি, তবু দরিদ্র স্বামীর গৃহে এসে তিনি কোনো অসন্তোষ প্রকাশ করেননি, বরং নিজ গুণের শত অভাব অনটনেও তিনি সংসারকে সুখময় করে রেখেছিলেন। কিন্তু একদিন সেই সহজ ছন্দের পতন হলো। দ্রোণ তখন বিশ্রাম নিচ্ছেন। ছুটতে ছুটতে তার কাছে এলো তার পুত্র অশ্বত্থামা। দ্রোণ দেখলেন বালকের অধরের উপরিভাগে সাদা স্তর পড়েছে, হাতে একখানি পাত্র। সহসা অশ্বত্থামা বলে উঠল, বাবা বাবা, এই দেখো আমি দুধ খাচ্ছি। যার পরনাই বিস্মিত হলেন দ্রোণ। অশ্বত্থামার দুগ্ধপ্রীতি তার অজানা নয়। বন্ধুদের দেখে সে প্রায়ই গরুর দুধ খাওয়ার বায়না করে। দ্রোণ দরিদ্র ব্রাহ্মণ, গোপালনের সামর্থ্য তার নেই। প্রত্যহ দুধ পাবেন কোথায়? প্রীতি তাকে ভোলানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সে ক্রমাগত বায়না করেই যায়। আজ তাকে কে দুধ খেতে দিল?
চিত্তে অশ্বত্থামা দ্রোণের প্রশ্নের উত্তরে বলল, মা দিয়েছেন। অশ্বত্থামা প্রশ্ন করলে দ্রোণ তরিতে স্ত্রীর কাছে গেলেন। কৃপি, দুধ কোথা থেকে পেলেন? তবে কি কোনো প্রতিবেশীর থেকে চেয়ে এনেছেন? দরিদ্র হলেও দ্রোণের স্বাভিমান প্রখর। তার নিষেধাজ্ঞা কি তবে লঙ্ঘন করলেন কৃপি? ওর বন্ধুরা সবাই দুধ খায়, অপরাধী মুখে বললেন কৃপি। ও ছেলে মানুষ, দেখলে তো স্বাদ হবেই, অথচ আপনি শত অনুরোধেও কর্ণপাত করেন না। বাধ্য হয়ে আমি পিটুলি গুলে সেটিই দুধ বলে ওকে দিয়েছি। ও শিশু, আসল ও নকল দুধের পার্থক্য করতে পারেন। আপনি দয়া করে রুষ্ট হবেন না। দ্রোণ অত্যন্ত কুপিত হলেন, কিন্তু নিষ্পাপ পুত্রের হর্ষোল্লাস দেখে অপরাধ বোধে ভরে গেল তার মন। সত্যি তো, তিনি কেমন পিতা যে সন্তানকে সামান্য একটু দুধ খাওয়াতে পারেন না। বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল পুরনো বন্ধু দ্রুপদের কথা। তাই তো, এতদিন তো মনেই পড়েনি দ্রুপদের সেই অঙ্গীকারের কথা। রাজা হলে তার তো অর্ধেক রাজত্ব দ্রোণকে দান করার কথা। তবে দ্রোণ ব্রাহ্মণ সন্তান, রাজত্ব নিয়ে তিনি কি করবেন ওসব তিনি কামনাও করেন না। তবে বাল্যবন্ধু কি তাকে একটু সাহায্য করবেন না? বন্ধুপুত্রের দৈনিক দুধ খাওয়ার সুযোগও কি তিনি করে দেবেন না? নিশ্চয়ই দেবেন। তিনি তো এখন পাঞ্চালের অধিপতি। এই সামান্য সাহায্য তার কাছে নিশ্চয়ই অদেয় হবে না। কিন্তু দ্রোণের জন্য অপেক্ষা করছিল এক অসম্ভব অপ্রত্যাশিত আঘাত। যে বন্ধুর জীবন তিনি একদিন বাঁচিয়েছিলেন, তিনি আজ তাকে চিনতেই অস্বীকার করলেন। বন্ধু দ্রুপদের অট্টহাস্য গঞ্জরিত হলো পূর্ণ সভায়। হাসালেন ব্রাহ্মণ। হ্যাঁ, আপনি প্রার্থী হয়ে আমার দ্বারে এসেছেন, নিশ্চয়ই আপনাকে কিছু দান করব। ক্ষত্রিয় হিসাবে তা আমার ধর্ম। কিন্তু একজন সমৃদ্ধ নৃপতির সঙ্গে এক দরিদ্র ব্রাহ্মণের বন্ধুত্ব, এ আপনি কি বলছেন? ক্ষোভে দুঃখে দ্রোণ প্রস্তরবৎ দাঁড়িয়ে রইলেন পাঞ্চাল রাজসভায়। পুরনো বন্ধুর কাছ থেকে যে এত বড় আঘাত পাবেন তিনি, প্রকাশ্যে এতটা অপমানিত হতে হবে, এ তিনি কল্পনাও করতে পারেননি। বিমূঢ়ভাবে কিছুক্ষণ মৌন থেকে তিনি বললেন, মার্জনা করবেন মহারাজ। পাঞ্চাল রাজের স্মৃতিশক্তি যে এত দুর্বল, মহর্ষি অগ্নিবেশের গুরুকুলে যে আপনি বিস্মৃত হয়েছেন, তা সত্যিই আমার ধারণাতীত ছিল। দ্রুপদ যেন শুনতেই পেলেন না দ্রোণের কথা। স্পষ্ট উপেক্ষায় তিনি বাক্যলাপ করতে লাগলেন নিজের এক অমাত্যের সঙ্গে। সভার সকলের বক্র দৃষ্টি ও উপহাসের মধ্য দিয়ে ধীরে ধীরে সভা ত্যাগ করলেন দ্রোণ। তার সজল নয়ন ক্রমে শুষ্ক হলো। তারপর সেই শুষ্ক নয়নে প্রজ্বলিত হলো তীব্র বহ্নি শিখা। বন্ধুত্বের অমৃতের স্থান নিল শত্রুতার উগ্র হলাহল। দ্রোণ প্রতিজ্ঞা করলেন এই অপমানের প্রতিশোধ তিনি নেবেন। অপমানিত দ্রোণকে সাহায্য করলেন তার শ্যালক কৃপ। তিনি তখন হস্তিনাপুরের 105 জন রাজকুমারের অস্ত্রগুরু। আপনি আমার সঙ্গে হস্তিনাপুরে চলুন হে দ্রোণ, বললেন কৃপ। রাজকুমারেরা প্রত্যেকেই প্রতিভাবান। বিশেষত তৃতীয় পাণ্ডব অর্জুনের সমকক্ষ যোদ্ধা ভবিষ্যতে ভূলোকে পাওয়া যাবে না। আপনি যদি তাদের অস্ত্র শিক্ষা দেন, তারাই একদিন আপনার হয়ে প্রতিশোধ নেবে। কিন্তু কুরু রাজবংশ কি আমায় এ কাজের জন্য উপযুক্ত বলে মনে করবেন? দ্বিধাগ্রস্ত স্বরে বলেন দ্রোণ। এ আপনি কি বলছেন? চমকে ওঠেন কৃপ। পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্রগুরু হলেন আপনি দ্রোণ। সকল দিব্যাস্ত্রের, বিশেষত আগ্নেয়াস্ত্রের বিদ্যা একমাত্র যার আয়ত্তে, তার কাছ থেকে শিক্ষা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন সমস্ত রাজা, সকল রাজপুত্র। কুরু রাজবংশে এতে আগ্রহী হবেন না, এ আপনি ভাবলেন কিভাবে? ভীষ্ম বহুবার আমায় অনুরোধ করেছেন আপনাকে এই প্রস্তাব জ্ঞাপন করতে। পাঞ্চাল রাজের সঙ্গে ব্যক্তিগত মৈত্রীর বশে আপনি অস্বীকৃত হবেন ভেবে আমি আপনাকে এ যাবৎ এই প্রস্তাব দিইনি। কিন্তু এবার আপনার বা আমার কারো কাছেই সেই দ্বিধার অবকাশ নেই। অতঃপর দ্রোণ উপস্থিত হলেন হস্তিনাপুর রাজগৃহে। বললেন তিনি কুমারদের অস্ত্রদানে স্বীকৃত, কিন্তু তার একটি বিশেষ শর্ত রয়েছে। আপনার সমস্ত শর্তে আমি স্বীকৃত আচার্য, ভীষ্ম সসম্ভ্রমে বললেন। কুমারদের অশেষ সৌভাগ্য, তারা আপনার কাছে শিক্ষা নেবে। বেশ, শিক্ষা শেষে তাদের কাছ থেকে অর্ধেক পাঞ্চাল গুরুদক্ষিণা চাই। তারা যেন পাঞ্চাল রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে এনে দেন রাজত্বের অর্ধেক। ভীষ্ম বিস্মিত হলেন। হস্তিনাপুর ও পাঞ্চাল ভারতবর্ষের সর্ববৃহৎ 2 রাজ্য। তাদের মধ্যে রয়েছে ক্ষীণ আত্মীয়তারও বন্ধনও। গোপন শত্রুতা থাকলেও 2 পক্ষই সম্মুখ সমর এড়িয়ে চলতে চায়। বিশ্বের কাছে কিছুই অজ্ঞাত নয়। পাঞ্চাল রাজ দ্রুপদের যে কুরু রাজ্যের সিংহাসনের প্রতি চিরন্তন সেন দৃষ্টি রয়েছে, তা তিনিই জানেন। বস্তুত এই বিষয়ে অসামান্য দূরদর্শিতার পরিচয় দিয়ে গেছেন ভীষ্মের পিতা।
স্বর্গত মহারাজ শান্তনু। ভবিষ্যতে কুরু পাঞ্চাল যুদ্ধে যাতে দিব্যাস্ত্রবিদ দ্রোণ কুরুবংশের পক্ষ নেন তা নিশ্চিত করার জন্যই নিজের পালিতা কন্যা কৃপের সঙ্গে তিনি দ্রোণের বিবাহ দিয়েছিলেন। কিন্তু দ্রোণ স্বয়ং দ্রুপদের উপর এত ক্ষুব্ধ কেন? এই যে অতিরিক্ত প্রাপ্তি। স্বাভাবিকভাবেই ভীষ্ম তার এই চিন্তাদের প্রকাশ্যে ব্যক্ত করলেন না। বিস্ময় সংবরণ করে তিনি শুধু বললেন, যথা আজ্ঞা আচার্য, আমি আপনার প্রস্তাবে সম্মত। দ্রোণাচার্যের তত্ত্বাবধানে রাজকুমারদের অস্ত্র শিক্ষা শুরু হয়ে গেল। ধীরে ধীরে কেটে গেল 12 বর্ষ। ইতিমধ্যে সংঘটিত হলো শিখণ্ডীর বিবাহবার্ষ থেকে প্রত্যাখ্যাত হওয়ার হৃদয় বিদারক ঘটনাটি। শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর দ্রোণের আদেশে রাজপুত্ররা পাঞ্চাল রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত হলেন। দ্রোণ স্থির করলেন 2 ভাগে পাঞ্চাল আক্রমণ করা হবে। প্রথমেই সমরে প্রবৃত্ত হলেন ধৃতরাষ্ট্রের শতপুত্র। শিখণ্ডী হস্তিনাপুরে প্রত্যাখ্যাত হওয়ার ফলে দ্রুপদের রাজনৈতিক গরিমাও কিঞ্চিৎ হ্রাস পেয়েছিল। প্রকৃত কারণ না জানায় অনুমান ও জনশ্রুতি প্রচারিত হচ্ছিল অন্যান্য রাজ্যে। ফলে পাঞ্চালের সম্বন্ধে সম্ভ্রম মিশ্রিত ভীতির ভাবটির স্থান নিচ্ছিল পরিহাস ও কৌতুক। এর প্রতিশোধ নেওয়ার জন্য দ্রুপদ সুযোগের অপেক্ষায় ছিলেন। তারই মধ্যে দ্রোণের ইন্ধনে কুরুবংশীয় রাজপুত্রদের এই পাঞ্চাল আক্রমণে তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। হস্তিনাপুরের প্রতি দীর্ঘদিন ধরে লালিত ক্রোধ এবার অসহনীয় রূপ নিল। দ্রুপদ অসাধারণ যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ ভাবে তিনি বুঝি তাদের বিভ্রান্ত করতে নিজের মতো দেখতে অনেকগুলি মানুষকে রণাঙ্গনে নিয়োগ করেছেন। কিন্তু তা নয়, এত দ্রুততার সঙ্গে দ্রুপদ স্থান পরিবর্তন করেন যে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে পশ্চাদ্ধাবন করে। এবার সেই রণকৌশলের সঙ্গে যুক্ত হলো ক্রোধ। বাহিনীর নেতৃত্ব দিয়ে সমরে স্বয়ং মত্ত হলেন দ্রুপদ। ছিন্ন ভিন্ন হয়ে গেল শত কৌরব রাজপুত্রের নেতৃত্বাধীন বাহিনী। তবে জয়ের আনন্দ উপভোগ করার অবকাশ পেল না পাঞ্চাল। এমন কিছু যে হতে পারে তা দ্রোণ নিজের দূরদৃষ্টি এবং অভিজ্ঞতার সাহায্যে অনুমান করেছিলেন। এবার পাঞ্চালের দিকে ধেয়ে এলো আর একটি বাহিনী, সেটি ক্ষুদ্রতর, কিন্তু তার নেতৃত্ব রইল পঞ্চপাণ্ডবের হাতে। রণক্লান্ত দ্রুপদ শিখণ্ডীকে ডেকে পাঠালেন। তিনি জানেন শিখণ্ডী অসাধারণ যোদ্ধা। এর আগে বহু যুদ্ধে শিখণ্ডী একাই নেতৃত্ব দিয়ে রাজ্যকে সফলভাবে রক্ষা করেছেন। এবারেও তিনি নিঃসন্দেহে আক্রমণকারী বাহিনীকে উচিত শিক্ষা দিতে সক্ষম হবেন। সুযোগ বারবার আসে না পুত্র, শিখণ্ডীকে বললেন দ্রুপদ। মনে করো সেই গ্লানিময় দিনের কথা, যেদিন রিক্ত হস্তে সকলের কটাক্ষের সামনে দিয়ে অপমানিত হয়ে তোমাকে ফিরে আসতে হয়েছিল পাঞ্চালে। স্মরণ করো, ক্ষাত্রমতে বিবাহের প্রতিশ্রুতি দিয়েও তা অন্যায়ভাবে ভঙ্গের কথা। যাও পুত্র যাও, সেই অপমানের প্রতিশোধ নাও। শিখণ্ডী বেরিয়ে পড়লেন। বেজে উঠল রণদামামা। পাঞ্চাল রাজ্যের 3 দিকের সীমান্তে শিবির স্থাপন করেছে শত্রুপক্ষ। ক্ষত্রিয় যুদ্ধনীতিতে অতর্কিত আক্রমণ নীতি বিরুদ্ধ। তারা এখন 3 রাত্রি সেই শিবিরে যাপন করবেন, অপেক্ষা করবেন সন্ধি প্রস্তাবের জন্য। এদিক থেকে কোনো সংকেত না গেলে তারা বুঝবেন শত্রুপক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। তখন তারা এগিয়ে আসবেন। নিজের শিবিরে বসে এই ত্রিমুখী আক্রমণের সম্ভাব্য পরিণাম বিচার করছিলেন শিখণ্ডী। সহসা তার মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন সপারিষদ হস্তিনাপুরে গিয়ে তিনি সম্মুখীন হয়েছিলেন চরম লাঞ্ছনা। তাকে বলা হয়েছিল পরিবারের অভিভাবক ভীষ্ম এই বৈবাহিক সম্পর্ক স্থাপনে অসম্মত। কন্যাকে লগ্নভ্রষ্টা হওয়ার অসম্মান থেকে রক্ষা করার জন্য সিন্ধু প্রদেশের রাজকুমার হস্তিনাপুরে প্রবেশ করেছিলেন। সাদরে আহত তার বাহিনীর পাশ দিয়ে নিজেদের হস্তি উপঢৌকন সহ অধোবদনে বিদায় নিতে হয়েছিল শিখণ্ডীকে। সেদিনের কথা মনে করলেই যেন এখনও শিরায় শিরায় আগুন জ্বলে ওঠে। শিখণ্ডী নিজের প্রতিবন্ধকতার কারণে বিবাহে প্রথমে অস্বীকৃত ছিলেন, কিন্তু প্রত্যাখ্যানের বিষের প্রদাহ যে এত তীব্র তা তিনি কল্পনাও করতে পারেননি। সেই অপমানের পর রাতের পর রাত নিদ্রাহীন কেটেছে তার। অমাত্যবর্গ থেকে রাজ্যবাসী প্রকাশ্যে কেউ কিছু না বললেও গুঞ্জন ছড়িয়েছে রাজ্যে। উঠে এসেছে ভাবী স্ত্রীর আপত্তি থেকে রাজনৈতিক কৌশলের মতো বিভিন্ন সম্ভাব্য কারণ, বিচিত্র সব তথ্য এবং কাহিনী। কিন্তু শিখণ্ডী নিজে আজও বুঝতে পারেনি ভীষ্ম কেন এই বিবাহে আপত্তি জানিয়েছিলেন। তার শারীরিক ত্রুটির কথা পিতা দ্রুপদ এবং মাতা প্রসূতি ছাড়া যে কেউ জানেন না। যে রাজবৈদ্য এবং 2 ধাত্রী প্রসবকালে উপস্থিত ছিলেন তাদের চিরতরে নীরব করে দেওয়া হয়েছিল অচিরেই। তাই গোপনীয়তা রক্ষার বিষয়ে তিনি নিঃসন্দেহ।
তবে হতে পারে ভীষ্ম দৃঢ়প্রতিজ্ঞ, অসম সাহসী, সত্যব্রতী পুরুষ অন্তর্যামিত নন। কুমার সেনাধ্যক্ষ প্রতাপের কথায় শিখণ্ডী সচকিত হলেন। পঞ্চপাণ্ডব মাত্র এক অক্ষৌহিণী সৈন্য নিয়ে পাঞ্চাল আক্রমণ করতে এসেছেন, সেও বিভক্ত হয়ে রয়েছে 3 ভাগে। সেই তুলনায় পাঞ্চালের আছে 3 অক্ষৌহিণী সৈন্য। তাই আমার মনে হয় ওদের পরাজয় সময়ের অপেক্ষা মাত্র। শিখণ্ডীর নিঃশ্বাস দ্রুততর হলো। প্রত্যাখ্যান রহস্যাবৃত থাকুক আপাতত, প্রতিশোধ নিশ্চিত করাই এই মুহূর্তে তার অভীষ্ট হোক। আজ 3য় দিবস বলেছিলেন প্রতাপ। আজ সূর্যাস্তের পর থেকেই ওরা রণপ্রস্তুতি শুরু করে দেবেন। আমরা কি প্রতিরক্ষার জন্য বুদ্ধ রচনা করব? না। উঠে দাঁড়ালেন শিখণ্ডী। তার গৌরবর্ণ মুখ ইতিমধ্যে রক্তবর্ণ ধারণ করেছিল। নিজেকে সংযত রেখে শিখণ্ডী বললেন, সকলকে প্রস্তুত হতে বলুন। এই আক্রমণ শুধু পিতা বা আমার বিরুদ্ধে নয়, পাঞ্চালের সীমাকে সুরক্ষিত রাখার জন্যই এই যুদ্ধে শত্রুদের নিশ্চিহ্ন করে দেওয়া আবশ্যক। আত্মতুষ্ট হয়ে অপেক্ষা করার পরিবর্তে দ্রুত আক্রমণ এবং প্রতিপক্ষের বিনাশই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কাল প্রত্যুষে আমরা আক্রমণ করব। হস্তিনাপুরের রণসজ্জাকে মাটিতে মিশিয়ে দেব আমি। কিন্তু বাস্তবে হলো ঠিক এর বিপরীত। পাঞ্চাল রাজ্যের 3 অক্ষৌহিণী সৈন্য হস্তিনাপুরের 1/3 সামনে যেন দাঁড়াতেই পারছিল না। একেবারে সম্মুখে অসম সাহসী যোদ্ধার মতো যুদ্ধ করে যেতে লাগলেন রাজকুমাররা। যুধিষ্ঠির, নকুল ও সহদেব শানিত তরবারির আঘাতে কেটে ফেলতে শুরু করলেন সৈন্যদের। ভীম হস্তি থেকে অবতরণ করে রত হলেন মল্লযুদ্ধে। দৈহিক বলে তার তুল্য ভূভারতে কেউ নেই। পেশী শক্তিতে তিনি পরাজিত করতে লাগলেন শত্রুকে। দুর্যোধন ও তার ভ্রাতারা দ্রোণের শেখানো নানাবিধ বুদ্ধ রচনা করলেন। শত্রুপক্ষ যুদ্ধের গতিতে সম্মোহিত হয়ে নিজেদের অজান্তেই প্রবেশ করতে লাগলো সেই সব বুদ্ধতে, কিন্তু বহির্গত হতে পারল না। এইভাবে বন্দি করতে লাগলো ঝাঁক ঝাঁক পাঞ্চাল সৈন্য এবং অর্জুন। অর্জুন যেন একাই এক সৈন্যদল। তার নিক্ষিপ্ত শত শত কালান্তক শরীর নির্ভুল লক্ষ্যভেদে ধরাশায়ী হতে লাগলো পাঞ্চাল সেনার সৈন্য থেকে উপসেনাপতিরা। সেনাধ্যক্ষ প্রতাপ রথে আসীন হয়ে যুদ্ধ করছিলেন। সহসা তার বুকে এসে বিঁধল অর্জুনের তীর। যন্ত্রণায় রথ থেকে ভূমিতে পতিত হলেন তিনি। সেনাপ্রধান নিহত হওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্চাল বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শিখণ্ডী একা শত শত শত্রু সেনা নিধন করলেও সেনাদের মনোবল বাড়াতে পারলেন না। রণে ভঙ্গ দিয়ে পলাতক হলো এক বিপুল সংখ্যক সৈন্য। ক্রমশ রণক্ষেত্রে একা হয়ে পড়তে লাগলেন শিখণ্ডী। ঠিক এই সময় তার রথের মুখোমুখি এসে দাঁড়ালো 3য় পাণ্ডবের রথ। মৃত্যু অথবা প্রবল প্রতিপক্ষ দুইয়ের কাউকেই ভয় পান না শিখণ্ডী। তিনি চারপাশে একবার তাকিয়ে দেখলেন। নিহত সৈন্যদের রক্তাক্ত দেহের ওপর অস্তগামী দিনমণি তখন সযত্নে ছড়িয়ে দিয়েছেন রক্তরাগ। নিজের তরবারি আর ঢাল নিয়ে শিখণ্ডী রথ থেকে অবতরণ করে অগ্রসর হলেন। প্রতিপক্ষ অসি যুদ্ধে আহ্বান করলে সেইভাবেই লড়াইয়ে প্রবৃত্ত হতে হয়। পাঞ্চালের রাজকুমার ধনুর্বাণ ছেড়ে অসি তুলে নিয়েছেন দেখে অর্জুন অসি হাতে তার মুখোমুখি হলেন 2 বীর যোদ্ধা। অর্জুন এগিয়ে এসে তরোয়াল উঁচু করে তুলে যুদ্ধের সংকেত দিলেন, কিন্তু শিখণ্ডী তিনি যেন মুখ হয়ে গিয়েছেন। অস্তমান সূর্যের রক্তিম আলোয় তার মুখ যেন কেমন রহস্যময় ঠেকছে। প্রচণ্ড বিস্ময়ে একদৃষ্টে অর্জুনের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছে তার। অর্জুন আবারও তলোয়ার তুললেন, কিন্তু শিখণ্ডীর দিক থেকে কোনো সাড়া নেই। তিনি প্রস্তরবৎ দাঁড়িয়ে রয়েছেন। অদ্ভুত ব্যাপার। অধৈর্য অর্জুন এবার দক্ষিণ হস্তে নিজের শঙ্খ তুলে নিয়ে ফুঁ দিলেন। প্রচণ্ড শঙ্খধ্বনিতে প্রকম্পিত হলো সমগ্র রণভূমি। মুমূর্ষু সেনারাও যেন সেই শব্দে ভয়ে কেঁপে উঠল শেষবারের মতো। সুপ্তহিতের মতো অর্জুনের দিকে তাকালেন শিখণ্ডী। কিছুক্ষণ বিহল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তরিতে আপন রথে আরোহণ করে তিনি সারথিকে নির্দেশ দিলেন রাজধানী কম্পিল্যের দিকে রথকে ধাবিত করার জন্য। অর্জুন হতবাক হয়ে গেলেন। শিখণ্ডীর এমন অদ্ভুত আচরণের হেতু তার বোধগম্যই হলো না। পরাজয় নিশ্চিত জেনেও ক্ষত্রিয়ের কর্তব্য শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। সেখানে পাঞ্চালের ভাবী উত্তরাধিকারী যুদ্ধ না করেই রণক্ষেত্র পরিত্যাগ করলেন কেন? স্তব্ধবাক দ্রুপদ সভায় বসেছিলেন। দ্রোণের হয়ে পাঞ্চালের শাসনভার অধিকার করেছে পাণ্ডব নেতৃত্বাধীন বাহিনী। দ্রুপদের সঙ্গীরা বিমূঢ়, হতচকিত।
গণনাতীত সৈন্যের মৃত্যুতে রাজ্য জুড়ে হাহাকার উঠেছে। সেই শোকের প্রবাহে ভেসে গেছে দ্রুপদের ব্যক্তিগত অবমাননা। এমনভাবে পরাজয়! দ্রুপদ মস্তকে করাঘাত করে বলে উঠলেন ভগ্ন কণ্ঠে। এমনকি সেনাধ্যক্ষ প্রতাপও নিহত। সামরিকভাবে এর উত্তর দেওয়া অসম্ভব। এই অবস্থায় আমাদের কি করণীয়? তখনই উত্তেজিতভাবে সভায় প্রবেশ করলেন মহামন্ত্রী চিত্রবান। দ্রুপদকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে তিনি বললেন, মহারাজ, দুটি সংবাদ জ্ঞাপন করার ছিল। প্রথমটি, আচার্য দ্রোণ দূত মারফত একটি ভূর্জপত্র প্রেরণ করেছেন। পত্রটির ওপরে লেখা পরাজিতের প্রতি বার্তা। দ্রুপদের নাসাস্ফীত হয়ে উঠল, ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল চোখ। এত দুঃসাহস এক ব্রাহ্মণের! বললেন, কি লেখা আছে তাতে? বিষয়টি গোপন মহারাজ। একে একে বিদায় নিলেন অমাত্যেরা। শূন্য প্রায় সভাকক্ষে দাঁড়িয়ে চিত্রবান বললেন, আচার্য দ্রোণ লিখেছেন, আপনি বন্ধুত্ব বিস্মৃত হলেও তিনি হননি, তাই আপনার রাজ্য তিনি আপনাকেই ফিরিয়ে দিচ্ছেন। তবে পাঞ্চালের অর্ধাংশ হস্তিনাপুরের এক রাজপ্রতিনিধি তার হয়ে শাসন করবেন। অপরাহ্নের পরেই কৌপিল্য ত্যাগ করে তাদের সেনাবাহিনী যাত্রা করবে হস্তিনাপুরের উদ্দেশ্যে। বাল্যবন্ধু স্মৃতিকে সজাগ করে তোলার জন্য এই ছিল তার তরফে সামান্য প্রয়াস। তিনি আশা করেন যে এই পরাজয় থেকে আপনি যথোপযুক্ত শিক্ষা নিয়েছেন, আর এতদিনে আপনাদের বন্ধুত্বটা সমানে সমানে হলো। দ্রুপদের মনে হলো কয়েক ক্রোশ দূরে অবস্থান করেও দ্রোণ যেন একটি প্রচণ্ড চপেটাঘাত করলেন তার গণ্ডদেশে। প্রবল চিত্তবলে নিজেকে সংযত করে তিনি বললেন, দ্বিতীয় সংবাদটি কি মহামন্ত্রী? চিত্রবান নিম্নকণ্ঠে বললেন, রাজকুমার শিখণ্ডী শত্রু শিবিরে গোপনে সাক্ষাৎ করতে গিয়েছেন। কেন? দ্রুপদ অত্যন্ত বিস্মিত হলেন। তা জানতে পারিনি মহারাজ। চিন্তামগ্ন হলেন দ্রুপদ। শিখণ্ডী অত্যন্ত বুদ্ধিমান। নিজে দক্ষ যোদ্ধা হওয়ার পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে কৌশলের প্রয়োগ করে সে একাধিকবার পাঞ্চালকে জয়ী করেছে যুদ্ধে। তার প্রতিবন্ধকতা বলতে একমাত্র শারীরিক বল। দৈহিক শক্তিতে সে একজন নারীর সমতুল্য। কিন্তু কুরুবংশীয়দের কাছে এমন শোচনীয় পরাজয়ের পর তাদেরই শিবিরে গোপনে গমনের হেতু কি হতে পারে? এর পশ্চাতে কি খেলা করছে কোনো কূটরাজনৈতিক অভিসন্ধি? পত্রের উত্তর পাঠান মহামন্ত্রী। আপাতকালীন কর্মে নিজেকে নিমজ্জিত করতে প্রয়াসী হন দ্রুপদ। তাতে জানিয়ে দিন, দ্রোণের এই মহানুভবতায় পাঞ্চাল রাজ্য ধন্য ও কৃতজ্ঞ। অদূর ভবিষ্যতে তিনি এই মহানুভবতার প্রতিদান অবশ্যই পাবেন। চিত্রবান প্রস্থান করলে দ্রুপদ স্বগোক্তি করলেন, তোমার ওই কুবুদ্ধিতে ভরপুর মস্তকটি কর্তৃত করে ভূতল সাই না করা অবধি আমি শান্তি পাব না দ্রোণ। তার জন্য আমার চাই এমন যোদ্ধা যে সব দিক দিয়েই হবে বলশালী। শিখণ্ডীর মতো দুর্বলকে দিয়ে সেই কার্য সিদ্ধ হবে না। অর্জুন বিব্রত মুখে বসেছিলেন। শিবিরে তার অস্থায়ী কক্ষে বিরাজ করছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। সযত্ন রক্ষিত সমস্ত নিত্য প্রয়োজনীয় বস্তুর মধ্যে দুটি প্রাণী হিসাবে মুখোমুখি বসে রয়েছেন তিনি ও পাঞ্চাল রাজকুমার। অর্জুন এখনও বুঝতে পারছেন না পাঞ্চাল কুমার কী চাইছেন। গতকাল রণক্ষেত্রে যুদ্ধকালে ওইরূপ অপ্রত্যাশিত আচরণ, তারপর গভীর রাতে ছদ্মবেশী শিবিরে আগমন। আচার্য দ্রোণ তো যুদ্ধে জয়লাভের পরেও পাঞ্চাল রাজকে সব ফিরিয়ে দিয়েছেন। তবে এই আগমনের হেতু কী? অর্জুনের প্রশ্নের উত্তরে পাঞ্চাল রাজকুমার কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। তার আপাদমস্তক কৃষ্ণ কালো বর্ণের এক অদ্ভুত পোশাকে আবৃত, চোখ দুটি ছাড়া সমস্ত অঙ্গই ঢাকা। অর্জুন পুনরায় বললেন, বলুন কুমার, আপনি কি আমার থেকে কোনো সহায়তা চান? আমরা সম্ভবত একই বয়সী। গুরুর আদেশে আমরা পাঞ্চাল রাজ্য আক্রমণ করেছিলাম ঠিকই, কিন্তু আমি নিজে পাঞ্চাল রাজ্যের প্রতি একেবারেই শত্রুভাবাপন্ন নই। তেমন কোনো কারণও ঘটেনি। আপনি নিঃসংকোচে বলতে পারেন। আপনি মর্তের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন। আপনার শৌর্যের রূপে পৌরুষে আমি মুগ্ধ। রাজকুমার এই প্রথম কথা বললেন। আমি আপনার চরণ কমলে আশ্রয় চাই, দয়া করুন আমায়। চরণ কমলে আশ্রয়? এর অর্থ? অর্জুন ভ্রুকুটি করলেন। একজন স্বাধীন দেশের ভাবী উত্তরাধিকারী তার চরণে আশ্রয় চাইছেন কেন? অর্জুন কিছু বলার আগেই শিখণ্ডী উঠে দাঁড়ালেন। একটানে খুলে ফেললেন কৃষ্ণ কালো পরিদেহটি। কক্ষের চতুর্দিকে দেদীপ্যমান প্রদীপের উজ্জ্বল আলোয় অর্জুন শিহরিত হয়ে উঠলেন। একে কোথায় যুবক রাজকুমার? এই যে অনিন্দ সুন্দরী এক যুবতী। সুন্দর সুডৌল মুখশ্রী, দীর্ঘ ঘন কেশ কোটিদেশ ছাপিয়েছে। অর্ধ স্বচ্ছ বক্ষবন্ধনীর আড়ালে স্তন ক্ষুদ্র হলেও স্পষ্ট প্রতীয়মান।
সুডৌল হস্তে ও পদে কমনীয়তার পরিপূর্ণ ছাপ। ঘন অক্ষি পল্লবে ঢাকা যে চোখ এতক্ষণ অর্ধাবৃত ছিল, তা থেকে এখন ঝরে পড়ছে কামনার উন্মুক্ত আহান। অর্জুন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। সর্বাগ্রে তার মনে হলো ইচ্ছাকৃত চরিত্র হননের ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে। কে আপনি? একজন নারী হয়ে মিথ্যাচারণ করে গভীর রাতে আমার শিবিরে প্রবেশের দুঃসাহস হয় কি করে? আর্তনাদ করে উঠলেন শিখণ্ডী। মিথ্যাচার নয়, আমি সত্যিই নারী। জন্মেছিলাম শিখণ্ডিনী হয়ে। পিতা আমাকে পুরুষের মতো বড় করেছেন। রাজকন্যা নয়, রাজপুত্র হিসাবে আমাকে লোক সমাজে পরিচিত করানো হয়েছে। পৌরুষ আহরণের প্রতিযোগিতায় লড়তে লড়তে আমিও নিজেকে একজন পুরুষই ভাবতে শুরু করেছিলাম অর্জুন। কিন্তু গতকাল আপনাকে দেখার পর আমার সেই ভ্রম দূর হয়েছে চিরজন্মের মতো। আপনার অপার পৌরুষে আমার বহু যুগ ধরে সুপ্ত থাকা নারীত্ব আবার জাগরিত হয়েছে। দয়া করুন আমায়। শিখণ্ডীর কথা শুনতে শুনতে অর্জুনের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। বললেন, আমার কাছে আপনি কি চাইছেন? শিখণ্ডী নীরবে অশ্রুপাত করেছিলেন। এবার কর জড়িয়ে কাতর কণ্ঠে বললেন, আপনি আমার চক্ষুর বন্ধনী খুলে দিয়েছেন অর্জুন। আমি আপনার স্পর্শে, আপনার পৌরুষের ছোঁয়ায় নিজের নারীত্ব সার্থক করতে চাই। আমি জীবনে এতগুলো বছর এক চরম হীনমন্যতায় ভুগেছি। নিজের সামর্থ্যের বাইরে গিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছি পৌরুষকে। আজ নারীত্বের অমোঘ উদ্বোধনের দ্বারা না হয় সেই সব ব্যর্থ মুহূর্তের প্রায়শ্চিত্ত হোক। বলতে বলতে শিখণ্ডী নিজের বক্ষাবরণী উন্মুক্ত করলেন। না না, আর্তনাদ করে উঠলেন অর্জুন। এ হয় না, আপনি থামুন শিখণ্ডী। শিখণ্ডী নয় প্রিয়, শিখণ্ডিনী। শিখণ্ডী কাতরভাবে আলিঙ্গন করলেন অর্জুনকে। আমি আপনার কাছে ভিক্ষা প্রার্থনা করছি। একটি রাত আমায় ভিক্ষা দিন অর্জুন। পুরুষ তো আমি হতে পারিনি, একটি রাতের জন্য অন্তত নারী হয়ে দেখি। আপনি পুরুষ হবেন শিখণ্ডী। অর্জুন শিখণ্ডীর বাহুডোর থেকে মুক্ত করতে চাইলেন নিজেকে। ফিসফিস করে বললেন, আপনি মহাদিদেবের দৈববাণীতে আস্থা রাখুন। অধীর উন্মাদনায় নিজের অধর অর্জুনের ওষ্ঠে মিশিয়ে দিতে উদ্যত হতে চলেছিলেন শিখণ্ডী। দংশনের দহনে জাগিয়ে তুলতে চাইছিলেন কাঙ্ক্ষিত পুরুষটিকে। কিন্তু অর্জুনের কথা শুনে তিনি থমকে গেলেন। প্রত্যাখ্যানের অপমান ছাপিয়ে তার মনে জেগে উঠল কৌতূহল। মহাদেবের দৈববাণী? আপনি সে কথা কী করে জানলেন অর্জুন? কয়েক মুহূর্ত নীরব রইলেন অর্জুন। তারপর নিম্নকণ্ঠে বললেন, ভগিনী দুঃশলার দ্বার প্রান্ত থেকে বিনা দোষে প্রত্যাখ্যাত হয়ে আপনাকে প্রত্যাবর্তন করতে হয়েছিল পাঞ্চালে। কুরুবংশের পক্ষে এ আচরণ অশোভন বলে মনে হয়েছিল অনেকেরই। আমিও ক্ষুব্ধ হয়েছিলাম। সেদিন পিতামহ ভীষ্ম আমাকে আপনার ইতিহাস জানিয়েছিলেন শিখণ্ডী। এতদিন কিছু সংশয় ছিল আমার মনে, কিন্তু আজ আমি নিঃসন্দেহ। ইতিহাস? কী ইতিহাস? বিমূঢ়ভাবে তাকালেন শিখণ্ডী। এই নিবিড় গোপন মুহূর্তে আবার কেন ভীষ্মের নাম উচ্চারিত হলো? ওই নাম শুনলেই যেন শিখণ্ডীর সর্বাঙ্গে প্রদাহ জাগে। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর তিনি নিজেও জানেন না। আপনি জানেন না? অর্জুন সবিস্ময়ে প্রশ্ন করলেন। শিখণ্ডী নীরবে মস্তক আন্দোলিত করলেন। দীর্ঘশ্বাস ফেললেন অর্জুন। তারপর বললেন, আপনাদের পাঞ্চাল রাজসভার দক্ষিণ অলিন্দের পঞ্চম থান থেকে একটি পদ্মমালা ঝুলছে। সেই মালা দেখেছেন কখনো? পদ্মমালা? বিমূঢ়ের মতো বলে ওঠেন শিখণ্ডী। লক্ষ্য করিনি তো। শিখণ্ডীর কাঁধে হাত রাখলেন অর্জুন। তার চোখে চোখ রেখে বললেন, ফিরে যান, সেই পদ্মমালাটিকে লক্ষ্য করুন। হয়তো কোনো বিস্মৃত মুহূর্তের স্মৃতি আপনার মনে জাগ্রত হবে ভ্রাতা। অর্জুনের মুখোচ্চারিত সেই শব্দটি শ্রবণমাত্র শিখণ্ডীর চোখে জলে ভরে গেল। ঈশ্বর তাকে ভাগ্যের ক্রীড়নক করে রাখতে চান কেন? আর কত শাস্তি পেতে হবে তাকে? কি দোষ তার? কোথায় যাবেন শিখণ্ডী? পাঞ্চাল রাজ্যের ভাবী উত্তরাধিকারী আর কিছু বললেন না। জীবনের প্রথম ভালোবাসা যাকে নিবেদন করেছিলেন, তাকে নিজের উদ্গত অশ্রু দেখতে দিলেন না তিনি। শরীর ঢেকে নিলেন কৃষ্ণ বস্ত্রে। অর্জুনকে করজোড়ে নমস্কার করে বেরিয়ে এলেন শত্রু শিবির হতে। অপেক্ষা করছিল বিশ্বস্ত অশ্বপৃষ্ঠে উড্ডীন হয়ে শিখণ্ডী দ্রুত এগিয়ে চললেন রাজপ্রাসাদের উদ্দেশ্যে। মিতু, মিতু, কী করছিস মিতু? শাহানা ছুটে গিয়ে চেপে ধরে মিতুর হাত। ছাড় আমাকে। মিতু কেমন গোঙাচ্ছিল। ওর মোটা কাচের চশমার আড়ালে চোখ দুটো কেমন অস্বাভাবিক রকমের বড় দেখাচ্ছিল। প্রাণপণে নিজেকে শাহানার হাত থেকে ছাড়াতে চেষ্টা করছিল। মিতুর শক্তির সঙ্গে পেরে উঠছিল না শাহানা।
চারতলার ছাদের পাঁচিলে ধস্তাধস্তি চলছিল। বাধ্য হয়ে শাহানা মিতুর চশমাটা কোনো রকমে খুলে ফেলে দিল মাটিতে। মিতুর প্রতিরোধ এবার অন্ধকারে অনেকটাই কমে গেল। সেই সুযোগে শাহানা ওকে জোর করে টেনে নিয়ে এলো ছাদের এক কোণে। চিলেকোঠার সিঁড়ি ছাড়াও এই ছাদে ওঠার একটা ঘোরানো লোহার সিঁড়ি আছে ওদের দুজনের ঘরের বাথরুমের ভেতর দিয়ে। কবেকার বাড়ি, কে বানিয়েছিল, তা ওরা কেন, গণপতি কাকা নিজেও বোধহয় জানেন না। কার মাথা থেকে যে 3 তলার এই ঘরের বাথরুম থেকে ছাদে যাওয়ার সিঁড়ির বানানোর অদ্ভুত পরিকল্পনা এসেছিল, কেনই বা এসেছিল, তা নিয়ে ওরা হাসি ঠাট্টা করেছে অনেকবার। কিন্তু এই সিঁড়ি দিয়েই বহু রাতে ওরা দুজন উঠে এসেছে ছাদে। রাতের আকাশের মিটমিট করা তারার নিচে বাবু হয়ে পাশাপাশি বসে দেখেছে কোনো সিনেমা, কিংবা গল্প করেছে আকাশ পাতাল। গোটা বাড়িটার মধ্যে তাই ওদের ঘরটা একটু বেশি স্পেশাল। শাহানা মিতুকে একরকম টানতে টানতে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে কষিয়ে 2 থাপ্পড় মারল। শব্দ হলো ঠাস ঠাস। লজ্জা করে না তোর? চিৎকার করে উঠল শাহানা। শালা রাতের বেলা 1 পেট মদ গিলে ছাদ থেকে লাফাতে যাচ্ছিলি? দাঁড়া, এক্ষুনি গণপতি কাকাকে ফোন করে বলছি। মিতু কাতর চোখে তাকালো। চশমাটা দে। শাহানা বলল, ছাদেই পড়ে আছে, এখন গোটা রাত কানা হয়ে থাক, সকালে গিয়ে কুড়োবি, এটাই তোর শাস্তি। মিতু ঢোক গিলল। চোখ দুটো ফুলে লাল হয়ে রয়েছে ওর। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আজ শান্তু আবার ফোন করেছিল, 4000-এ ওর খাই মিটছে না, আরও চাই। শাহানা থমকে গেল। বলল, তোর সেই আশ্রমের সন্টু, যে তোদের সঙ্গে পড়তো, মাঝপথে পড়া ছেড়ে এখন লোকাল মস্তান হয়েছে? হ্যাঁ, আমাদের সঙ্গে পড়তো না, অনেকটা বড় ছিল। ওই যাই হোক, তোকে প্রথমেই বারণ করেছিলাম মিতু। বিরক্ত গলায় শাহানা বলল, নিজে ওই কটা টাকা রোজগার করি, সেখান থেকে আবার লোককে মাসে মাসে সাহায্য করার কি আছে? কে হয় ও তোর? নিজের আধিক্যতার জন্য এবার তুই মর। মিতু কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে এসে শাহানাকে জড়িয়ে ধরল। কি হলো? শাহানা অবাক হচ্ছিল। মিতু কাঁদতে কাঁদতে বলছিল, শাহানা, বাবাকে আমার মনেও নেই। মা মরে যাওয়ার পর থেকে তোর মতো কেউ আমায় ভালোবাসেনি। তুই আমায় কখনো ভুল বুঝবি না তো? শাহানা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত 12টা বাজছে মিতু, এই সময় তোর কি মাথায় পোকা নড়ল? কাল সকালে উঠেই তো আবার দৌড়তে হবে। মিতুর কানে শাহানার কথাগুলো ঢুকছে বলে মনে হলো না। ও একই রকমভাবে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছিল। বুঝেছি, তুই নিজেও ঘুমোবি না, আমাকেও ঘুমোতে দিবি না। শাহানা নিজেকে ছাড়িয়ে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। ফিরে এলো হাতে একটা খাবারের প্লেট নিয়ে। এই নে, সন্ধ্যে থেকে তো খালি গিলেছিস, একটু পায়েস করেছিলাম, খা। মিতু বাধ্য শিশুর মতো চুপচাপ পায়েস খেলো কিছুটা। তারপর একটু শান্ত হয়ে বলল, তুই যদি কখনো জানতে পারিস মিতু খুব খারাপ একটা মানুষ, আমাকে আগের মতো আর ভালোবাসবি শাহানা? হঠাৎ এই কথা কেন? শাহানা লঘুস্বরে বলল, কি করেছিস তুই? কাউকে পিটিয়েছিস? মিতু বলল, হ্যাঁ, শুধু পেটাইনি, পিটিয়ে মেরে ফেলেছি। বেশ করেছিস। শাহানা হেসে ফেলল। হাসতে হাসতে একটা আলতু ঘুষি মারল মিতুর পেটে। কতদিন আগেকার কথা, তবু মনে পড়তে কেঁপে উঠল শাহানা। ঢকঢক করে জল খেলো কিছুটা। বোতলের জল ঘরের মেঝেতেই ফেলে ঘাড়ে কপালে কানের পেছনে ঝাপটা দিল। মিতুর খাতাটা বন্ধ করে বাথরুমে গেল। ঘড়িতে ভোর 4:30। গ্রীষ্মকাল, পূব আকাশের মধ্যেই ফর্সা হতে শুরু করেছে। খাতাটা নিয়ে শাহানা ঘর থেকে বেরিয়ে এলো। ছিটকিনি এঁটে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে ওর সারা রাতের ক্লান্তিটাকে যেন জুড়িয়ে দিয়ে গেল। কিছুক্ষণ চোখ বুজে থেকেও ফোন করলো। ফোনটা 2বার বেজে বেজে কেটে গেল। তৃতীয়বারে ওনার জড়ানো গলা শুনতে পেল ও। হ্যাঁ বল, ঘুমোচ্ছিলে? হ্যাঁ রে, ওনা খিচিয়ে উঠল। আমাকে তো বিশাল পালঙ্ক দিয়েছে ঘুমানোর জন্যে। সারা রাত মশার কামড়ে শেষ হয়ে গেলাম। এখন চেয়ারে বসেই ঢুলছি। সামনেই টয়লেট, দুর্গন্ধে বমি এসে যাচ্ছে। শাহানা বলল, মিতুর কোনো খবর আছে? একটু পরে ডাক্তার আসবে রাউন্ড দিতে, তখন জানতে পারবো। উন্না বলল, হ্যাঁ রে, হোস্টেলে নাকি পুলিশ এসেছিল। হ্যাঁ, কি বললো? মিতুর ঘর সার্চ করলো, জেরা করলো সবাইকে? ওই আর কি। শাহানা অন্যমনস্কভাবে বলল, আচ্ছা একটা কথা বল, মিতুর ওই কি আটারি বললি, সেটা কাটা যায়নি? অন্য কোথাও কেটেছে? কাল রাতে ডাক্তার তো তাই বললেন। উন্না বলল, মনে হয় এ যাত্রাও বেঁচে যাবে, তবে সার্জারি করতে হবে, না হলে রক্ত বন্ধ হবে না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে শিখণ্ডীর পরের অংশটি নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।